আজকের রাত আসলে কোনো রাত না। এটা এমন এক রাত যে রাতে পাহাড়ের ছায়া মানুষের ছায়া খেয়ে ফেলে, যে রাতে বাতাসে শুধু বৃষ্টি না, আছে আরেকটা শ্বাস, যে শ্বাস আপনার নাম ডাকে আপনার পেছন থেকে। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই রিসর্টে যেখানে চেক ইন করলে চেক আউট হয় না। শুনুন, ঝড়ের রাতে পাহাড়ে রিসোর্ট। পাহাড়ের বুকে ওই রিসোর্টটা ছিল যেন কোনো পুরনো গল্পের শেষ পাতা, যে পাতা কেউ পড়ে না, কিন্তু বইটা থেকে ছিঁড়ে ফেললেও যায় না। রাঙামাটির গভীরে সাজেক ভ্যালির ঠিক পেছনের এক অজানা ঢালে, যেখানে মোবাইল নেটওয়ার্ক শেষ হয়ে যায় আর রাস্তা নিজেকে হারিয়ে ফেলে ঘন জঙ্গলের মধ্যে। ওই রিসোর্টের নাম ছিল মেঘলা শিখর। একটা নাম যেন কবিতার লাইন, কিন্তু ভিতরে যে গল্প লুকিয়েছিল সেটা কবিতা না, ছিল চিৎকার। আরিফ আর তার বউ তানিয়া সেদিন সেখানে এসেছিল ছুটি কাটাতে। দুজনের বিয়ে হয়েছে মাত্র ৬ মাস। শহরের গোলমাল, অফিসের চাপ, আত্মীয়দের কথা সব ভুলে একটু শান্তি চাইছিল। গুগল ম্যাপে মেঘলা শিখর দেখে মনে হয়েছিল স্বর্গ। ছবিগুলো ছিল মন কাড়া, সবুজ ঢাল, মেঘে ঢাকা ছাদ, কাঠের বারান্দা আর একটা বড় জানালা দিয়ে পাহাড়ের চূড়া। রিভিউগুলোও ভালো। অসাধারণ অভিজ্ঞতা, প্রকৃতির কোলে শান্তি, ফেরার ইচ্ছে হয় না। কিন্তু কেউ লেখেনি, ফেরার পথ পাওয়া যায় না। গাড়ি ছেড়ে হাঁটতে হয়েছিল শেষ কিলোমিটার। রাস্তা ছিল কাদায় ভরা, দুপাশে উঁচু ঝোপঝাড়। বৃষ্টি শুরু হয়েছিল আধ ঘন্টা আগে। আকাশে মেঘ জমেছে যেন কালো কাপড়ে মুখ ঢাকা। তানিয়া বলেছিল, ফিরে যাই না? আরিফ হেসেছিল, এত দূরে এসে একটু বৃষ্টি লাগলেই ভয় পাস? কিন্তু তানিয়ার ভয় ছিল বৃষ্টি না, ছিল ওই জায়গার নীরবতা। পাখি ডাকছে না, বানরের শব্দ নাই, শুধু বৃষ্টির শব্দ, আর কোথাও একটা দূরের কান্নার মতো আওয়াজ, যেন কেউ ডাকছে কিন্তু কথা বলছে না। রিসোর্টে পৌঁছতেই লাগল এক ঝলক বিদ্যুৎ। আলো নিভে গেল। রিসেপশনে এক বুড়ো মানুষ বসেছিল, চোখ দুটো যেন কাচের মতো স্থির। নাম বলল আব্দুল গাফফার। হাতে একটা পুরনো রেজিস্টার, কলমটা কাঁপছিল। শুধু আপনারা দুজন? হ্যাঁ, আরিফ বলল। কোনো বাচ্চা? না। বুড়ো একটু হাসল। হাসিটা ছিল যেন কোনো মুখে আঁকা, কিন্তু চোখে নেই কোনো হাসি। ভালো, বাচ্চা থাকলে আমি রুম দিতাম না। রুম নম্বর ১৩। তানিয়া বলল, এই নম্বর ভালো না। আরিফ হাসল, তুই এখনও এসব বিশ্বাস করিস? বিশ্বাস না করলেও মন খারাপ লাগে। রুমটা ছিল ঠান্ডা, যদিও বাইরে গরম, ভিতরে যেন শীতের রাত। দেয়ালে ছিল পুরনো কাঠের প্যানেল, কিছু জায়গায় ফাটল ধরেছে। বিছানার চাদরে ছিল একটা গন্ধ, যেন ভিজে মাটির গন্ধ, কিন্তু তার সাথে মিশে আছে পুরনো রক্তের গন্ধ। তানিয়া চাদর সরিয়ে ফেলল। এখানে কিছু ঠিক নাই, সে বলল। কি ঠিক নাই? সব কিছু। বিকেল ৫টার দিকে বৃষ্টি আরও জোরে পড়ল। আকাশে বজ্রপাত শুরু হল। রিসোর্টের লাইট আর জ্বলল না। বুড়ো গাফফার একটা মোমবাতি দিয়ে এলো। জেনারেটর নষ্ট, রাত পর্যন্ত ঠিক হবে না। কোনো ফোন লাইন? না, টাওয়ার নাই। কাছে কোনো গ্রাম? না, এখানে আসলে আপনি একা হয়ে যান। তানিয়া বলল, আমরা কি রাতে এখানে থাকতে পারব? গাফফার চোখ তুলে তাকাল। আপনি যদি চান থাকতে পারবেন, কিন্তু রাতে কোনো শব্দ শুনলে দরজা খুলবেন না, কারো ডাক শুনলে জবাব দেবেন না, আর যদি কেউ আপনাদের নাম ধরে ডাকে, সেটা আপনাদের নিজেদের কণ্ঠস্বর হলেও কান বন্ধ করে দিবেন। আরিফ হাসল, আপনি কি হরর মুভি দেখেন নাকি? গাফফার কিছু বলল না, শুধু মোমবাতি রেখে চলে গেল। রাত ৯টার দিকে বৃষ্টি থামল, কিন্তু আকাশ এখনও কালো। হাওয়ায় একটা অদ্ভুত শব্দ, যেন কেউ দাঁত কিচকিচ করছে। তানিয়া জানালা দিয়ে তাকাল। নিচে ছিল একটা ছোট্ট বাগান, কিন্তু সেখানে কি যেন দাঁড়িয়ে আছে। আরিফ, ওই যে। আরিফ তাকাল, কিছু নেই। কি দেখলি? একটা মেয়ে, সাদা শাড়ি পরা, চুল ভিজে আছে। তুই কল্পনা করছিস। কিন্তু তানিয়া জানত সে কল্পনা করে নাই। রাত ১১টা, দুজনে ঘুমোতে যাচ্ছিল। হঠাৎ শোনা গেল একটা টোক টোক দরজায়। টোক টোক টোক। আরিফ উঠে বলল, কে? কোনো জবাব নাই। আবার টোক। এবার তানিয়া বলল, দরজা খুলো না। কেন? হয়তো গাফফার কিছু দিতে এসেছে।
ও বলেছিল না রাতে কাউকে ঢুকতে দিবি না। আরিফ দরজার কাছে গেল, চোখ দিয়ে দেখল কেউ নাই, কিন্তু দরজার নিচে একটা ছোট্ট পায়ের ছাপ, ভিজে মাটির, ছোট্ট, যেন কোনো শিশুর। তানিয়া কাঁপছিল। আমরা এখান থেকে যাব এখনই। এখন রাতে বৃষ্টি আবার শুরু হবে, আমি আর থাকতে পারব না। আরিফ রাজি হল। দুজনে জিনিসপত্র গোছালো, দরজা খুলে বাইরে বের হল। বাইরে অন্ধকার, মাত্র একটা মোবাইল টর্চ। পথ খুঁজে হাঁটতে লাগল, কিন্তু রাস্তা যেন নিজেকে বদলে ফেলেছে। যে পথে এসেছিল সে পথ আর নাই। সব গাছ একই রকম, সব ঝোপ একই আকারের। হঠাৎ তানিয়া থমকে দাঁড়াল। ওই যে আবার! আরিফ তাকাল। ওই মেয়েটা, সাদা শাড়ি, ভিজে চুল, পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে। এই, তুমি কে? আরিফ ডাকল। মেয়েটা ধীরে ধীরে মাথা ঘোরাল, কিন্তু মুখ নেই, শুধু একটা সমতল ত্বক, যেন কেউ মুখ কেটে নিয়েছে। তানিয়া চিৎকার করে উঠল। দুজনে দৌড় দিল, কিন্তু যত দৌড়ায় রিসোর্টটা যেন আবার সামনে এসে দাঁড়ায়। একই দরজা, একই নম্বর, ১৩। আরিফ দরজা খুলল। ভিতরে সব ঠিক আছে, কিন্তু বিছানায় একটা ছোট্ট শিশু শুয়ে আছে, চোখ বন্ধ, মুখে হাসি, হাতে একটা ভিজে গুড়ি। তানিয়া কাঁদতে লাগল, আমাদের বাচ্চা তো নাই, আমাদের বাচ্চা তো নাই। শিশুটা চোখ খুলল, চোখ দুটো সাদা, কোনো কালো নাই। বলল, মা, তুমি আমায় ফেলে গেছ। আরিফ শিশুটাকে ধরে ফেলল, কিন্তু শিশুটা গায়েব হয়ে গেল। শুধু হাতে রইল ভিজে মাটি। রাত ২টো, বাইরে আবার বৃষ্টি শুরু হল। দরজায় আবার টুকটুক। এবার আরিফ দরজা খুলে দিল। বাইরে দাঁড়িয়েছিল গাফফার, কিন্তু তার চোখ দুটো নাই, শুধু দুটো গর্ত, যেখান থেকে জল ঝরছে। বলল, আপনারা চেক আউট করতে পারবেন না, কারণ আপনারা আগে থেকেই মরা। আরিফ হাঁ করে তাকাল। তানিয়া তাকালো আয়নায়। আয়নায় তার প্রতিবিম্ব নাই, শুধু একটা ভিজে শাড়ি দোল হাচ্ছে। সকাল হল, বৃষ্টি থামল। রিসোর্টের রিসেপশনে গাফফার বসে আছে। এক নতুন দম্পতি এলো। আমরা রুম বুক করেছি। গাফফার হাসল। কোনো বাচ্চা? না। ভালো। রুম নম্বর ১৩ খালি। বিছানায় শুধু একটা ভিজে গুড়ি, আর দেয়ালে লেখা, চেক ইন করলে চেক আউট হয় না। আপনি কি কখনো ভেবেছেন আপনার ছুটির জায়গাটা আসলে আপনাকে অপেক্ষা করছিল? ওই রিসোর্টে আজও রুম খালি থাকে, কিন্তু রাত হলে শোনা যায় দুটো কণ্ঠ। একজন ডাকে আরিফ, আরেকজন ডাকে তানিয়া, আর মাঝে মাঝে একটা শিশু হাসে। আপনি যদি কখনো পাহাড়ে যান আর রাতে বৃষ্টি নামে, তাহলে মনে রাখবেন, কখনো রুম নম্বর ১৩ নেবেন না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য, আর শুভরাত্রি।